এখানে জিনের মাধ্যমে মনের রোগ সারানো হয়। আমের জিন কি খালি মনের রোগই সারায়? হ্যাঁ, কি অন্য কোনো কামে আয় না? আমার জিনের পক্ষে সবই করা সম্ভব, তবে আপাতত আমি আমার জিনের মাধ্যমে মনের রোগ সারাচ্ছি। তুই খেয়াল করে দেখবি, শারীরিক সমস্যার জন্য, শারীরিক রোগের জন্য ডাক্তার আছে, মানুষ ডাক্তারের কাছে যায়, কিন্তু মন, মনের কোনো চিকিৎসা করে না। কিন্তু খুবই দরকার মনের চিকিৎসা করার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপাতত মনের চিকিৎসাটাই করব। হ্যাঁ, এটা ভালো, কিন্তু আমার কোনো মানসিক সমস্যা নেই গুরু। না, তা তো আমি জানি যে তোর কোনো মানসিক সমস্যা নেই। মানসিক সমস্যা তোর থাকার কথাও না, কারণ তোর তো মন বলে কিছু নেই রে পাগল। তোর এই যে যা আছে, যা আমি দেখছি, সেটা তো আপাতমস্তক একটা মাংসপিণ্ড। এটার ভিতরে মনের কোনো স্থান নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা করবেন এটাই ঠিক, সঠিক। আচ্ছা, এখন বল, তোর জন্য আমি কি করতে পারি? না গুরু, লজ্জার কথা কেমনি কই, হয়েছে কি আমার এই যে পেট কিছুদিন ধরে ক্লিয়ার হয় না, মনে হইতেছে এই পেটের মাঝখানে কি জানি বাইর যাচ্ছে। বুঝতে পেরেছি, কুষ্ঠকাঠিন্য তো? কুষ্ঠ? কুষ্ঠ এটা এবার কি গুরু? কুষ্ঠকাঠিন্য হচ্ছে, কিভাবে তোকে বোঝাবো, কুষ্ঠকাঠিন্য হচ্ছে কষা, কষা হয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হয়েছে, এটাই হয়েছে, কষা হয়েছে। এটাকে ঠিক করার কোনো মানে সমাধান নেই আপনার জিনের কাছে? তা একটু দেখেন না, যদি সমাধান থাকে আমার খুব উপকার হইব বলুন। আমি আমি জানি না আমি করতে পারবো কিনা, এসব ফালতু বিষয়ে জিনের সাথে আলোচনা করা ঠিক হবে কিনা, তবে আমি একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, একটু চেষ্টা করেন, আমার খুব কষ্ট হইতেছে। অপেক্ষা কর। গুরু, জিন্দা কি কোনো সমাধান দিছে? সমাধান দিয়েছে, তবে ভীষণ বিরক্ত হয়েছেন। আমাকে বলেছেন যে কবি ওমর খৈয়াম, এইসব ফালতু বিষয় নিয়ে আমার কাছে তুমি আর পরবর্তী সময়ে কখনো আসবে না। আমি কথা দিয়েছি যে জিন সাহেব, আমি আর আসবো না। আপনারা যাওয়ার দরকার নেই, আমার এসব ফালতু বিষয় নিয়ে কে লিখতে চাইবেন? কিন্তু আপনার যে সমাধান দিয়েছে, কি সমাধান দিয়েছে? সমাধান হচ্ছে, তুই মধুদার এই কবিতাটা রোজ সকালে খালি পেটে 3 বার করে পড়বি, তারপর 1 গ্লাস পানি খাবি, দেখবি তোর পেট ক্লিয়ার হয়ে গিয়েছে। হায় হায়, কি কোন গুরু, আমাকে মনোদয়ের এত উন্নতি হয়ে গেছে, চা বেচতে বেচতে কবি হয়ে গেল, আর আমি কিছুই হইতে পারলাম না রে। দৌড় বোকা, মনুদা না, মধুদা, মাইকেল মধুসূদন দত্ত। ও, এর লেগে তো কই, হ্যাঁ রে, তো পড়। আধার পিঞ্জু, আধার পিঞ্জু, তুই কৃষ্ণ কৃষ্ণ বিহারে। গুরু, লজ্জা দিন না, আপনি একটু পড়ে দেন। আমি জানতাম, আমি জানতাম তুই এটা পারবি না, আমাকেই পড়তে হবে। আধার পিঞ্জরে তুই রে কুঞ্জ বিহারী, বিহঙ্গ কি রঙ্গে গীত গাই সুস্বরে, কমরে পূর্বের সুখ কেমনে বিশ্বরে, মন তোর বুঝারে যা বুঝিতে না পারি। বাহ, ভালো লাগছে। কবিতা শুই নাই, আমার পেটটা কেমন জানি চাপ দিতেছে গুরু। আমি জানতাম তো, এটা শুনলেই তোর চাপ দিবি কাল সকাল থেকে, আমি জানতাম। যাই হোক, তুই এখন যা, আমি জিন বাবার সাথে কথা বলবো। রোজ সকালে ঘুম থেকে উঠে 3 বার করে পড়বি, খালি পেটে 1 গ্লাস পানি খাবি, ঠিক আছে? ঠিক আছে, যা। কেন আমি তাতে যাই, আমার অনেক ধরছে। আধার
এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, টোডোডোডোডো কত যে তোমাকে বেচেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেচেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। বাহ, আপনি তো খুব সুন্দর গান করেন। জি আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আপু, ভালো আছি আপু। আপনি তো হাতি আর কুতুবালি, তাই না? জি আপু। আপু আপনি আমাকে কিভাবে চিনছেন আপু? আপনার মতো একজন বিউটিফুল লেডি আমাকে চিনছে আপু, এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্য। আপনাকে এই গ্রামের কে না চেনে বলেন, সবাই চেনে। আর আমি এই এলাকায় আসার পর থেকে সবার মুখে শুনছি হাতি আর কুতুবালি, হাতি আর কুতুবালি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। অবশ্য আমার পাশাপাশি আপু আপনিও কিন্তু এই গ্রামে খুব বিখ্যাত আপু। আমি আমি আবার বিখ্যাত হইলাম কেমনে? কি যে বলেন আপু, জাম্বুবাই হইতেছে গিয়ে এই গ্রামের বিলবোর্ড। জাম্বুবাইয়ের সাথে যার একবার সম্পর্ক হয়ে যায়, এই গ্রামে ঢুকলে দূর থেকেই তাকে দেখা যায় আপু। জাম্বু ভাইয়ের সাথে আমার সম্পর্ক আপনাকে কে বলছে? জাম্বুবাই তো নিজেই কথা বলছি আপু। আর আপু জাম্বুবাইয়ের পাল্লায় একবার যে পড়ে তার জীবন তো আপু একেবারে বিনাশ হয়ে যায় আপু। জাম্বুবাইয়ের সাথে যার একবার পরিচয়, তার ব্যাপারে জাম্বুবাই সবাইকে বলি বেড়ায় যে কি তার সাথে জাম্বুবাইয়ের রিলেশন চলতেছে। কিন্তু আপু আপনাকে দেখি তো মনে হয় যে জাম্বুবাইয়ের সাথে আপনার কোনো অ্যাঙ্গেলে যায় না, আর এটা আমি বিশ্বাসও করি না আপু। ঠিকই তো। আর আমি এসব সম্পর্ক টম্পর্কের মধ্যে নাই। আমার বাপ মা আমারে যার সাথে ধরে বিয়ে দেবে, আমি তারই বিয়ে করব। আরে বাহ আপু, আপনারা আমার চিন্তা তো দেখে একদম চেম টু চেম। আমারও তো একই চিন্তা আপু। আপু আমি অবশ্য সামনের মাসে সুইজারল্যান্ড চলে যেতেছি। আমি সামনের মাসে সুইজারল্যান্ড যাই, ওখানে কিছু টাকা পয়সা ইনকাম করি, দেশে আছি, বিয়ে করি, বউকে নিয়ে আবার আপু সুইজারল্যান্ড চলে যাব, এবং জামাই বউ দুজনে বরফের দেশের ভিতর সংসার করব। আপনি সুইজারল্যান্ড যাবেন? জি আপু। আপনি আমাকে আপু করে বলছেন কেন? আমি আপনার চেয়ে বয়সে কত ছোট। আমাকে আফসানা বলে ডাকবেন। বলেন আফসানা। আসলে আপু আমার বয়সও কিন্তু খুব একটা বেশি না আপু। গত কিছুদিন ধরে রাত জাগি কাজ করবার কারণে আমার চোখের নিচে দাগ টাগ পড়ে গেছে। আজকে আমাকে দেখতে একটু বয়স্ক লাগতেছে আপু। আর এই যে আপনি আমাকে আবারও আপু বলে ডাকলেন, বলেন আফসানা, শুধু আফসানা। জি, কি যে বলতেছেন আপু। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আপচানা। আপচানা না, আফসানা বলেন। আপচানা। আফসানা। আ আ আফ সানা। সানা। এই তো পারছেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনার সাথে পরিচিত ওই নতুন করে খুব ভালো লাগতেছে আপু। আমি আসলে এই গ্রামটাকে নিজের ভিতরে এক ধরনের ধারণ করে নিয়েছি। এই গ্রামটা যত সুন্দর, এখানকার মানুষরা তার চেয়ে বেশি সুন্দর। এগুলো কি মিষ্টি বেগম? চা মুড়ি? আমি একজন রানিং মেম্বার, আমি সকালে নাস্তা খাবো এই চা মুড়ি দিয়া? জি, চা মুড়ি দিয়েই নাস্তা করবেন, কারণ ঘরে কোনো বাজার সদাই কিচ্ছু নাই। আমি যে 3 দিন আগে একটা বাজারের লিস্ট তোমার পকেটে ঢুকায়া দিছিলাম, খবর আছে তোমার? হ্যাঁ, সব কিছুই তো ভুলে যাও, প্রত্যেকদিন রাত্রে এসে দাঁত কেলায়া কও ভুলা গেছি মিষ্টি বেগম। খালি মেম্বারিটাই মনে থাকে, বাকি সমস্ত কিছুই তো ভুলে যাও তুমি। মিষ্টি বেগম, কি আশ্চর্য ব্যাপার, আজকে কেন জানি তোমাকে কেমন জানি খুব বেশি সুন্দরী লাগতেছে। রহস্যটা কি তোমার? কোনো রহস্য নাই, আমি সুন্দরী এটা যাই না শুই নাই আমারে বিয়ে করছো। ঢং, প্রত্যেকদিন রাত্রেবেলা নাক ডাইকা গন্ডারের মতো ঘুমায়, আর দিন হইলে মিষ্টি বেগম তোমার খুব সুন্দর লাগতাছে। কি হয়েছে তোমার, এত রাগ করছো কেন? বুঝছি, শোনো, আজকে বিকালে রেডি থাকো, একসাথে উপজেলায় গিয়া তোমার জন্য শাড়ি গয়না কিনে নিয়ে আমি। ও মা গো মা, তুমি যদি উপজেলায় যাও তোমার মেম্বারি কে ঠেকাইবো? ওই 2 ঘন্টায় তোমার মেম্বারি চলে যাইবো না? কেডা সামলাইবো? দেখো মিষ্টি বেগম, আমি একজন রানিং মেম্বার,
জনপ্রতিনিধি, আমি লোকজনের খোঁজ খবর নিতে গিয়া আমি মানি আমি অনেক সময় তোমার খোঁজ খবর ঠিক মতো নিতে পারি না, কিন্তু তার মানে তো এই না তোমার প্রতি আমার মহব্বত কম। তোমার প্রতি কিন্তু আমার মহব্বত সবসময় আছে মিষ্টি বেগম। ওই যে আসছে, আইসা গেছে তোমার আসল মহব্বতের লোক। বস এদিকে ঝামেলা একটা হয়ে গেছে। কি ঝামেলা? কবি ভাই জিন পাইছে। কি পাইছে? জিন পাইছে ভাবি, জিন। এই জিন কি 5 টাকার কয়েন রাস্তাঘাটে পড়ে থাকে যে কেউ যে কোনো সময় পায়? বস বিষয়টা বোঝার চেষ্টা করেন, রাস্তায় তো পায় না, স্বপ্নে পাইছে এবং বর্তমানে সে বটতলায় বসছে, নানা মানুষজন যাইতেছে, গ্রামের বিভিন্ন সমস্যার সমাধান হইতেছে। অসাধারণ, অসাধারণ। তা এখন পর্যন্ত কার কি সমাধান করলো? বস শুনলাম জাম্বুর আমাশা ছিল, এটা সমাধান হয়েছে। আবার মজনুর বাতের ব্যথা ছিল, সেটাও নাকি সমাধানের পথে। আবার ওই যে সুজনের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, সেটাও নাকি কোনো পাত দিত, এটাও নাকি সমাধানের দিকে আর কি। মিষ্টি বেগম, কি আহাম্মকের দুনিয়ায় যে আমি আছি। আমার ভাই এক আহাম্মক, আমার ভাইয়ের কপালে জুটছে আর এক আহাম্মক জিন। উনি আসমান বাদ দিয়া আইসে আমার বালডাঙ্গা গ্রামে মানুষের আমাশ হয়, বাত বেদানা, গ্যাস্ট্রিক সারানোর জন্য। আহাম্মক। আই নবাব, ঘটনা কি সত্যি? তুমি নিজে দেখছো? আমার তো বিশ্বাস হয় না। আর আমাদের ওমর তো এসব জিন ভূত নিজেই বিশ্বাস করে না। ভাবি, জিন ভূত এমন এক জিনিস নিজের চোখে না দেখার মতো বিশ্বাস করা যায় না। আমি এখনো যদিও যাই না, বিকেলবেলা যাব। আমারও রাতে একটু মাথাটা ঝিমঝিম করে, কবিবের সাথে পরামর্শ করব। এইটা তো দেখছস, এক থাপ্পড়ে জিন ভূত ছুটাই ফেলবো, যা এখান থেকে। আহাম্মক কথা। তুমি ওর সাথে কেন চিল্লাচিল্লি করতেছো? ও যা দেখছে তাই বলতেছে, ওর কি দোষ? না না, ওর কেন দোষ থাকবে? ওর তো কোনো দোষ নাই, কারণ আমি এক আহাম্মকের দুনিয়ার মধ্যে বসবাস করি। তুমি কি ওই আহাম্মকরে তুমি আনবা, না আমি থাপড়ে থাপড়ে নিয়ে আসবো? থাক, তোমার এত উত্তেজিত হইতে হবে না, একটু পরে আমি নিজেই যাব। যাও, আর এই চামড়িগুলো নিয়ে যাও। আমি একজন রানিং মেম্বার, আমি খাবো চামড়ি দিয়ে সকালে নাস্তা। এই যা, বাজার থেকে আমার জন্য নাস্তা নিয়ে আয়। জি বস। আহাম্মক, সব আহাম্মকের মধ্যে আমার বসবাস। ভাইয়া আমি আপনার এই বিষয়টা ঠিক বুঝতে পারতেছি না ভাইয়া। কোন বিষয়টা হাতিয়ার ভাই? এই যে দুদিন আগে আপনি ভাইয়া জিন ভূত নিয়ে মচকারা করলেন, এখন নিজে একটা জিন বচ করে বসিয়ে আছেন, এই বিষয়টা। আপনি কিন্তু বোকার মতো কথা বলছেন হাতিয়ার ভাই। কাল যে বিষয়টা নিয়ে আমি মশকরা করেছি, আজকে কি সেই বিষয়টা নিয়ে আমি সিরিয়াস হতে পারবো না? কবিদের কাজই হচ্ছে প্রতিনিয়ত নিজের বিবেকের সাথে যুদ্ধ করা। কাল যেটা ভুল ছিল, আজ সেটা সঠিক। সময়কে মেনে নেওয়াই তো আর্ট কালচারের ধর্ম। বাহ বাহ, কি চমৎকার কথা বলছেন ভাইয়া। আপনার কথা শুনে মনে হইতেছে যে ভাইয়া আপনি একটা জ্ঞানের মহাচাগর, আর আমি হইতেছি সেই চাগরের পেনা। এভাবে বলবেন না। আমি বুঝতে পারছি না আপনি আমার প্রশংসা করছেন নাকি আমাকে অপমান করছেন। যাই হোক, যা বলেছেন ভালো বলেছেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনার ভিতরেও কিন্তু সেই বোধটা আছে, সেই পরিবর্তনের বোধ। চবি ভাইয়া আপনার দোয়া ভাইয়া, আপনার কাছ থেকেই তো আমি শিখেছি ভাইয়া। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা হাতের ভাই, জি ভাইয়া। আপনার কি গোপন কিছু আছে? মানে এমন গোপন যেটা কিনা আপনি এ পর্যন্ত কারোর সাথে আপনি শেয়ার করেননি? ভাইয়া আছে তো ভাইয়া, ওই যে আলিমুদ্দির কাছে 2 লক্ষ টাকা। আরে ধর, এটা গোপন কোথায়? এটা তো সবাই জানে, গ্রামের সবাই জানে, আমার মনে হয় দেশের সবাই জানে এটা। জি ভাইয়া। আর সেটার তো উদ্ধারের প্রক্রিয়া চলছে, আমি তো আছি না। জি ভাইয়া, আপনি থাকলেই চলবে ভাইয়া। বর্তমানে আমার আর এখন আর কাউকে দরকার নেই ভাইয়া। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা হাতিয়ার ভাই, জি ভাইয়া। আপনি কি জীবনে কখনো প্রেমে পড়েছেন? জি ভাইয়া, পড়ছি ভাইয়া। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন বিএ 2nd ইয়ারে পড়ায় কাপড় প্রেমে পড়ছিলাম ভাইয়া। চমৎকার চমৎকার। তো প্রস্তাব দিয়েছিলেন? জি ভাইয়া, দিয়েছিলাম। বাহ, তারপর?
তাক ভাইয়া সেটা আর না বলি ভাইয়া, সেটা অনেক বড় ইতিহাস। হ্যাঁ বলেন না, আমার শুনতে খুব ইচ্ছা করছে, বলুন বলুন। না ভাইয়া, ও প্রস্তাব দেওয়ার পরে তারপর আপু তার এক বান্ধবীকে মিলিয়ে আমাকে নিয়ে নারাকেতের পিছনে গেছে ভাইয়া। তারপর আমার প্যান্ট শার্ট খুলি আমাকে বেদম প্রহার করছে ভাইয়া, এবং আমাকে বারবার করে বলতেছে যে কলি ফুটার আগে নাকি আমি পুল হয়ে যাওয়ার চেষ্টা করতেছি ভাইয়া। তখন আমি কানে ধরে উঠবোজ করছি, নাকে কদ দি ভাইয়া আমি তবা তিল্লা করছি, আমি বলছি যে ভাইয়া আমি আর জীবনে কোনোদিন প্রেম করবো না, আমি আর কখনো কাউকে ভালোবাসবো না ভাইয়া। দুঃখজনক, খুবই দুঃখজনক। মানে সেদিনে সেই কলি যদি ফুল হয়ে প্রস্ফুটিত হতো তাহলে তো আজকে আমরা একটা জ্বলন্ত গোলাপ পেতাম, জ্বলন্ত ফুল পেতাম, কিন্তু সেই কলিই রয়ে গেল, আমরা আর ফুল পেলাম না। জি ভাইয়া। আফসোস। জি ভাইয়া। আচ্ছা, এখন কি কাউকে আপনার ভালো লাগে? জি ভাইয়া, এখন তো আমার সবচাইতে বেশি আপনাকে ভালো লাগে ভাইয়া। আরে ধুর, আমি কি এটা বলছি নাকি, আমি বলছি কোনো মেয়েকে ভালো লাগে? জি ভাইয়া, ভালো তো লাগে ভাইয়া, কিন্তু চাওয়াজ করি বলতে পারি না। কাকে ভালো লাগে বলুন তো? ওই যে আমাদের জাম্বু ভাইয়ের গার্লফ্রেন্ড আছে না, আফচানা, হ্যাঁ, তাকে আমার খুব ভালো লাগে ভাইয়া। চমৎকার। আচ্ছারা ভাইয়া, চামিহা, চাহানা, এদেরকেও আমার খুব ভালো লাগে ভাইয়া। মানে সামিয়া, শাহানা, এদেরকেও আপনার ভালো লাগে? জি ভাইয়া, দে আর বোথ আর ভেরি বিউটিফুল গার্ল, ডাগর ডাগর চোখ, চমৎকার ভাইয়া, এফবি ভালো লাগে। বিউটিফুল? জি ভাইয়া। ডাকড় করছো? জি ভাইয়া। কুত্তার বাচ্চা, সামিয়ারে তোর ভাল লাগে না, শাহানারে ভাল লাগে না? জি ভাইয়া, আপনি তো বলছেন ভাইয়া যে চাওয়াজ করি বলি ফেলার জন্য, তার জন্য আমি নিঃসংকোচে বলি ফেলছি ভাইয়া। তোর বাচ্চা আমার সামনে থেকে যা, আমার সামনে থেকে যা, আর একটা থাপ্পড় খাওয়ার আগে যা, ভাগ। পাল্টা কয় কি? আর মানুষ খাল গাইটা কুমির আনে, আর আমি কোলে করে কুমির লইছি। আপনার মাথা ঠিক আছে নাকি? মেয়েবেলাকে আমি কথা কই না, ওরা আমি ব্লক দিচ্ছি। খালি একবার চিন্তা করে দেখেন, ওরে আমি টিকটক করা শিখাইছি, ওই আমারে বাদ দিয়ে একটা অন্য মায়ের লাগে ডুয়েট করে। নিমো খারাপ একটা। কি কও, এই নিমো খারামি করছে? মানে ওরে দেখলি বোঝা যায় যে একটা নিমো খারাপ, সুবিধার না, বোঝা যায় কামটা ভালো করে নাই। তাও তো সেই ছেঁচড়ার মতো ওর পিছে পিছেই ঘুরছেন।